প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। আমাদের সমস্ত কথা, আমাদের সমস্ত ভাবনা, আমাদের সমস্ত চেতনা জুড়ে এখন আমাদের দেশ মাতৃকার স্বাভাবিক অবস্থার চাওয়া ছাড়া আর কিছুই নেই। যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, সেই আন্দোলনের জের ধরে অনেকগুলো প্রাণ ঝরে গেল, অনেক সহিংসতা হলো, ধ্বংসযজ্ঞ হলো, এবং সেই আন্দোলনের দাবি এখন বিচারের দাবিতে রাস্তায় রয়েছেন ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা, শিক্ষকরা। তবে সব কিছুর পরেও আমরা চাই আমাদের দেশে আমাদের শিক্ষার্থীরা, আমাদের জনগণ, আমাদের বাবা মা, আমাদের শিক্ষক সকলে মিলে আমরা একটি সুন্দর দেশ তৈরি করব, আমরা একটি স্বাভাবিক পরিস্থিতিতে থাকব। সেই আশাটি রেখেই আজকেও আমাদের তারকা কথনের আয়োজন শুরু করছি এবং এ বিষয় নিয়েই অবশ্যই কথা হবে। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক জগতে যার অবদান অনন্য, দেশ বরেণ্য নাট্যজন মামুনুর রশিদ। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। খুবই অপ্রাসঙ্গিক প্রশ্ন, তবু শুরু করার খাতিরে বলতে চাই, কেমন আছেন? এই প্রশ্নটা এখন আর আমি কাউকে করি না, কারণ আমরা সবাই এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি যেখানে আমরা কেউই ভালো নেই। বিনিদ্র রাত্রি যাচ্ছে আমাদের একটা অনিশ্চিত লোকালয়ের মধ্যে যেন বসবাস করছি, অনিরাপদও বটে। তো সেই পরিস্থিতিতে কেমন আছেন এটা জিজ্ঞেস করতে আমার নিজেরও খারাপ লাগে। তবুও বলবো, জীবনের একটা পথ আছে, জীবনের একটা আহ্বান আছে। সেই জীবনের আহ্বানে আমরা খাচ্ছি, দাচ্ছি, চলছে, সময় কেটে যাচ্ছে, এইভাবেই আর কি। স্যার, এই যে আমাদের বাংলাদেশের বাঙালির ইতিহাস তো আসলে সংগ্রামের ইতিহাস, আন্দোলনের ইতিহাস। 52-র ভাষা আন্দোলনের কথা যদি বলি 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে স্বাধীন বাংলাদেশের 90-এর গণ অভ্যুত্থান, যে গণ আন্দোলন হয়েছে কিংবা ছাত্র আন্দোলন হয়েছে, তার সঙ্গে কি এই আন্দোলনের আপনি মিল খুঁজে পান নাকি কিছু অমিলও রয়েছে? সেই মিল অমিলের জায়গাটা নিয়ে যদি বলেন। একটা মিল আছে, যে বিক্ষুব্ধ মানুষের পথে নামা। আর অমিল যেটা আছে সেটা হচ্ছে যে 60-এর দশক থেকে আমি নিজেও ছাত্র আন্দোলনের সাথে যুক্ত। 60-এর দশকে যেসব আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সরকার পতনের আন্দোলন, এবং শিক্ষা আন্দোলন যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন। 69-এর গণ অভ্যুত্থানও তাই, যে আমরা আমাদের মানে আত্মনিয়ন্ত্রণ অধিকার চেয়েছিলাম, যেটা নির্বাচনে গড়ালো, এবং নির্বাচনে জয়ী হওয়া আমরা ক্ষমতায় যেতে পারলাম না। বিষয়টা মুক্তিযুদ্ধে পথে চলে গেল। 90-এর যে 80-র দশক থেকে যে আন্দোলনটা, সেটা হচ্ছে যে সেনা শাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এবং আজকের এই যে আন্দোলনটি, তার অমিলের জায়গাটা এটাই যে আমরা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের জন্য এই আন্দোলন শুরু হয়নি। শুরু হয়েছিল একটা ছোট্ট জায়গার থেকে, কোটা সংস্কার আন্দোলন। কিন্তু সেই কোটা সংস্কার আন্দোলনে আমার যেটা মানে আমি যেটা পত্রিকাও লিখেছি এবং আমি যেটা বলি, সেটা হচ্ছে যে অযথা সরকার কালক্ষেপণ করেছে। এটা যদি মানে যখন এটা শুরু হয়েছিল তখনই যদি এটা একটা শেষ করে দেওয়া যেত, তাহলে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে যদি শেষ করা যেত, তাহলে বিষয়টা এত দূর গড়াতো না, এত প্রাণহানি হতো না। এবং যখন এই জিনিসটা, এই বিষয়টা যখন ছড়িয়ে পড়লো চারদিকে, তখন সরকারকে বল প্রয়োগ করতে হলো। এবং সেই বল প্রয়োগের মধ্যে অনেক সংকট থাকে। সেই সংকটগুলো দেখা দিল, এবং মানুষ রাস্তায় নেমে পড়ল, অভিভাবকরা, ছাত্ররা, এবং যেখানে খুব সেন্সিটিভ শিশু হত্যা, নির্দোষ শিশুগুলো যখন নিহত হলো,
তখন কিন্তু কারোর পক্ষেই আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি। নিহতের বাবা মা, পরিবার পরিজন, ছাত্রদের বন্ধুরা এবং যেসব ছাত্র আন্দোলন করেছে তাদের বয়স 19-20, এই বয়সের 21, এরা জন্মেই কিন্তু দেখেছে যে এই সরকারই ক্ষমতায় আছে এবং তেমন কোনো বড় ধরনের সংকট আসেনি। কিন্তু একটা মানুষের মধ্যে নানা কারণে কিছু ক্ষোভ ছিল, সেই ক্ষোভগুলোর কিন্তু পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশও ঘটেছে। স্যার কি কি সেই ক্ষোভের জায়গাগুলো আপনার এটা মনে হয়? একটা ক্ষোভের জায়গাটা হচ্ছে যে গণতন্ত্র, যেমন আমরা চাই যে আমাদের যে সংসদটি আছে এই সংসদটি সরকার এবং বিরোধী দলে মুখরিত থাকবে, মানুষের মনের কথা তার মধ্যে প্রকাশ পাবে। কিন্তু কোনো কারণে গত কয়েকটি নির্বাচন এটা মোটেই ঠিকঠাক মতো হয়নি। যে ঠিকঠাক মতো নির্বাচন হয়নি এবং বিরোধী পক্ষ আমরা সংসদে দেখতে পাইনি এবং বিরোধী কণ্ঠস্বর আমরা সংসদে দেখতে পাইনি। পৃথিবীর সব জায়গায় কিন্তু এই অনেক বিষয় মীমাংসিত হয় সংসদে। ইংল্যান্ডে মানে কয়েক মাসের মধ্যে কতগুলো সরকারের পরিবর্তন হলো, তারপর নির্বাচনে তো এই সরকার চলেই গেল। ভারতেও আমরা লক্ষ্য করেছি যে যখন অপোজিশন থাকে না তখন সংকট ঘনীভূত হয়। কিন্তু এইবারে যেমন নির্বাচনে এবার বিপক্ষ দল আছে, কাজে মানুষ কিন্তু নিশ্চিন্ত, কারণ মানুষকে পথে নামতে হবে না, সংসদে অনেক কিছু মীমাংসা হয়ে যাবে। সেই মীমাংসাটা হয়নি। আমাদের এই সংসদটা খুব দুঃখিনী, বহু বছর ধরে এই সংসদ প্রাণবন্ত হয়নি। 2-4 বার হয়েছে, তখন আমরা খুব খুশি হয়েছি, নিশ্চিন্তে থেকেছি, রাজপথে আমাদের নামতে হয়। কিন্তু এবারে যেটা হলো যে আজকেই আমার পত্রিকা একটা লেখা আছে যে আলাপ আছে কিন্তু সংলাপ নেই। আমি নাটকের লোক, আমি মনে করি যে যে কোনো সমাজের যে কোনো সমস্যা বা নাটকে যে সমস্যাগুলো আমরা তুলে ধরি সেটা কিন্তু একটা সংলাপ হয়। প্রোটাগনিস্টের সাথে অ্যান্টাগনিস্টিক যারা থাকে তাদের সাথে সংলাপ হয়, হিরোর সাথে ভিলেনের একটা সংলাপ হয় এবং সংলাপের পরে কিন্তু একটা মীমাংসায় আমরা পৌঁছাই। কিন্তু কোনো সংলাপ নেই। এই সংলাপটা হওয়াটা খুব জরুরি। যে ছাত্রদেরকে নিয়ে যাওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, এই ছাত্রদের সাথে আগে কি কথা বলা যেত না? হ্যাঁ, মাঝখানে একবার কথা বলেছেন সরকারের প্রতিনিধিরা, কিন্তু তখন কিন্তু পানি অনেক দূর গড়িয়ে গেছে। যখন আমরা দেখলাম, আমার মনে আছে জুলাই মাসের 10 তারিখ থেকে বাংলা ব্লকেট দেওয়া হলো, তখনই কিন্তু রাজপথগুলি সব মানে বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা ঠিক মতো কোথাও যেতে পারছিলাম না। ওইটাই ছিল সময় তাদের সাথে বসে একটা মীমাংসায় পৌঁছে যাওয়া। সেই মীমাংসায় তো পৌঁছলই এবং সেটা মানে 7% মেধা, মানে 7% কোটা রাখা হলো, কিন্তু অনেক রক্ত পেরিয়ে, অনেক প্রাণের বিনিময়ে। আর এটাও মানে মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে কোটা পৃথিবীর সব জায়গায় থাকে। অবশ্য আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটার প্রয়োজন নাই। আমি 23 বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমার সন্তানের বয়স তখন 50-এর কাছাকাছি, তার তো চাকরির দরকার নেই, তো চাকরি কতজন লোক করবে? হ্যাঁ, যে কোটাটা এখন আছে এটা খুব রিজনেবল, 5% কোটা, কিন্তু আরও তো কোটার প্রয়োজন আছে। যেমন ভারতে কোটা হচ্ছে 56% এবং ইয়াং ছেলেরা চাকরির আশা ছেড়েই দিয়েছে। কেন? সেখানে অনগ্রসর জনগোষ্ঠী যেটা আছে তাদের জন্য একটা বড় ধরনের কোটা আছে এবং ভারত এত বড় দেশ, অনগ্রসর লোকগুলিকে যদি প্রশাসনে নিয়ে আসা না যায় তাহলে তো সমস্যা।
আমাদের দেশেও জেলা কোটা, নারী কোটা অবশ্য এখন আর প্রয়োজন নেই, কারণ সব জায়গায় দেখা যাচ্ছে নারীরাই এগিয়ে। চাকরি বাকরির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের মেধার ক্ষেত্রে তারা এগিয়ে, তো তাদের কোটার প্রয়োজন নেই। কিন্তু প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা যেটা কমিয়ে আনা হয়েছে, এটা বাড়ানো দরকার। জেলা কোটা, এখন ঢাকার একটি ছেলে আর পঞ্চগড়ের একটি ছেলে, তার তো মানে এক্সপোজার, দুইজনের যে এক্সপোজার, এটা তো এক না। আর সরকারের কাজ হচ্ছে যে একটা সব কিছুকেই একটা ইয়ের মধ্যে নিয়ে আসা, একটা সমতার মধ্যে নিয়ে আসা, সেটা একটা কাজ। কিন্তু আবার এও কথাও সত্যি যে কিছুদিন আগেই পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কোনো প্রতিবাদও আসেনি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যে এই যে প্রশ্ন ফাঁসের জন্যে এতগুলি অফিসার নিয়োগ হয়েছে, এরা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা পাশ করে তারা ঢুকেছে পাবলিক সার্ভিস কমিশন, বিসিএসে, পররাষ্ট্র দপ্তরে, প্রশাসনে, বিভিন্ন জায়গায় তারা ঢুকেছে। সেখানে তো মেধা বা কোটা কোনো কিছুরই দাম থাকলো না, কোনো কিছুর দাম থাকলো না। 117 জনের নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সরকার? নেয় না। আবার ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে যে একজন সচিব, তারপর দুদকের অফিসার কিছু, এদের ধরা পড়লো, কিন্তু তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হলো? কোনো অ্যাকশন হয়নি। এগুলো তো মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। আমি ধরা যাক একটি ছেলে মনে করলো যে সে মানে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কৃতকার্য হয়নি, কিন্তু সে যদি এই কথা জানে যে ভুয়া প্রশ্নপত্র দিয়ে অনেকে পাস করেছে, তখন সে কিন্তু সঙ্গতভাবে ভাববে যে আমার তো হওয়ার কথা ছিল, এই প্রশ্ন ফাঁসের জন্য আমি হতে পারি। এইভাবে কিন্তু ক্ষোভগুলো জন্মায়। তারপর দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে, মধ্যবিত্তের বাঁচার কোনো জায়গা নাই, এটা একটা সমস্যা। আরেকটা যেটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চা যদি না থাকে, তাহলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কিন্তু একটা মানে একটা সংকট চলতে থাকে। আমরা দেখতে পাই যে এখন পরিবারে একজন, কাজের জায়গায় একজন, বিভিন্ন জায়গায়। কিন্তু গণতন্ত্র থাকলে এই কথাবার্তাগুলো, যেমন ধরা যাক আমাদের বাল্যকালে, তখন গণতন্ত্র ছিল না, সামরিক শাসক, আইয়ুব খানের সামরিক শাসক, কিন্তু আমাদের ঘরের মধ্যে কিন্তু একটা বড় ধরনের গণতান্ত্রিক পরিবেশ ছিল। আমরা বাবার সাথে তর্ক করতে পারতাম, মামাদের সাথে তর্ক করতে পারতাম, বড় ভাইদের সাথে তর্ক করতে পারতাম, এবং তর্ক করে করে আমরা কিন্তু একটা মীমাংসায় পৌঁছাতে পারতাম, এবং তারই পরিণতি কিন্তু 60-এর দশকের আন্দোলন। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে নানা কারণে গণতন্ত্র সংকুচিত হয়েছে, সেনা শাসন এসেছে, জবাবদিহিতা কমে গেছে সমাজে। এগুলো কমে যাওয়ার ফলে যেটা হয়েছে যে মানুষ কোনো অপশন দেখতে চায় না। এটা একটা মারাত্মক ব্যাপার। স্যার, এই যে ক্ষোভের কথা বললেন, কিংবা এই যে না পাওয়া অনেক আছে, এখনো যারা রাস্তায় আন্দোলনরত রয়েছেন, শিক্ষার্থী, শিক্ষক সহ সাধারণ জনগণ, তাদের কণ্ঠেও কিন্তু সেই মুক্তিগুলোর কথা, যেগুলোর কথা আপনি বলেছেন, সেগুলো ফুটে উঠছে। তবে এর শেষ কোথায় স্যার? এর ফলাফল কোথায় গিয়ে থামবে বলে মনে করেন? এটা নিয়ে তো মানে আমরা সবাই চিন্তিত। আমরা যারা পেশাজীবী, আমাদের পেশার উপর একটা সংকট দেখা দিয়েছে। আর ক্ষোভের বহিঃপ্রকাশগুলো দেখেন, যে একটা তো আমরা সন্তানদের হারিয়েছি, এটা একটা বিরাট আমাদের ক্ষোভের বিষয়। কিন্তু এই যে একটা মেট্রো রেলের যে একটা অফিস ভাঙচুর, বা বিটিভিতে অগ্নিসংযোগ, এতগুলি গাড়ি পোড়ানো, এগুলো কেন হচ্ছে? এগুলো কিন্তু সত্যি মর্মান্তিক। এই মেট্রো রেলের সুবিধা কিন্তু সবাই পাচ্ছিল, সেই মেট্রো রেলকে আক্রমণ করা, তার মানে আন্দোলনটা ছাত্রদের হাতে আর ছিল না। আমার বিশ্বাস ছাত্ররা তো আর
এটা ভাঙতে যায়নি, টোল প্লাজা ভাঙতে যায়নি, বিটিভি তো অগ্নিসংযোগ করেনি, ইয়েও মানে কি বলে এই মেট্রো রেলের অফিসটাও তারা ভাঙেনি। তাহলে আরেকটি পক্ষ দাঁড়িয়ে গেছে। এই পক্ষটি কে? সরকার বলছে বিএনপি, জামাত, শিবির, হ্যাঁ, তার একটা বিক্ষুব্ধ অংশ। কিন্তু তারপরেও কি আরও কিছু সাবোটেজ হতে পারে না? এই সমস্ত জায়গায় আরও সাবোটেজ হতে পারে। আর এই স্যাবোটাজগুলির সংবাদ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি সরকারকে দেয়নি? 5 ঘন্টা ধরে পুড়ছে এক একটা অফিস, তাকে বাঁচানোর কোনো ব্যবস্থা নাই। কি পয়েন্ট ইনস্টলেশন বলে আমরা যেটা জানি, যে সেখানে যেমন ধরুন পদ্মা সেতুকে আঘাত করতে পারেনি, কারণ ওখানে একটা সেনাবাহিনীর ব্রিগেড আছে। যমুনা সেতুকে আঘাত করতে পারেনি, ব্রিগেড আছে। তাহলে আমাদের যে অমূল্য সম্পত্তি তৈরি হলো মেট্রো রেল, সেটা কি করে এরকম অরক্ষিতভাবে ঘন্টার পর ঘন্টা সেখানে আক্রমণ চলেছে, বিটিভিতে আক্রমণ চলেছে, তারপর সেতু ভবনে আক্রমণ চলেছে, কি করে? এটাও ভাববার বিষয়, সরকারকে এটাও ভাবতে হবে। এবং সাম্প্রতিক যে নির্বাচন হয়েছে সেখানে সরকার নমিনেশন দিয়েছে, আবার বিরোধী পক্ষকেও উৎসাহিত করেছে। ফলে যারা পরাজিত তারা তো সরকারের বিপক্ষে দাঁড়াবে। এবং আমরা রাজপথে যেটা দেখতে পেয়েছি, যে সরকারের যে প্রতিনিধিত্ব যেটা সব সময় থাকে, এবারে কিন্তু সেটা ছিল না। এটাও তো একটা অশনি সংকেত, এটাও তো একটা ভাববার বিষয়। এসব বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের ভাবনার প্রয়োজন ছিল। এবং সবচেয়ে বড় কথা, যে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়া প্রয়োজন। স্যার, আমরা বিভিন্ন সংকটের সময় দেখেছি আমাদের দেশ সহ পুরো পৃথিবী জুড়ে যারা সংস্কৃতি কর্মী, যারা শিল্পী, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের পক্ষে কণ্ঠ তোলার জন্য। আপনার কি মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে আমাদের শিল্প সংস্কৃতির জগৎ তাদের ভূমিকাটুকু ন্যায়ের পক্ষে যথাযথভাবে পালন করতে পারছেন বা করছেন? করা উচিত, অবশ্যই করা উচিত। তবে যার যার অবস্থান থেকে, যেমন আমি লিখি, আমি কালকেও সংবাদপত্রে আমার লেখা আছে, আজকেও আমার সংবাদপত্রে লেখা আছে। তো এই যে তারপর মিডিয়াকে বিভিন্নভাবে ব্যবহার করা, তারপর বিভিন্ন জায়গায় মানুষের মনের কথা পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়ার অনেকটা সুযোগ ছিল ফেসবুকের মাধ্যমে, সেটা তো বন্ধ আছে। হোয়াটসঅ্যাপ খুলেছে কাল থেকে, হ্যাঁ, কাল থেকে খুলে দিয়েছে, কিন্তু স্লো, খুবই স্লো। এবং এই যে সাইবার হামলার কথা বলছেন আমাদের মন্ত্রী, তো এটার মানে মানে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, অবশ্য এই সমস্ত জায়গায় আমরা এক্সপার্টিস তৈরি করতে পারিনি। যেমন কালকে একজন বিশেষজ্ঞ বলছিলেন, কথাটি আমার খুবই ভালো লেগেছে। তিনি বলছেন যে জাপানিরা আমাদের মেট্রো রেল ঠিক করে, মেট্রো রেল তৈরি করে দিয়ে গেল, আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে কি কাজ করার সুযোগ পায়নি? আমাদের এতগুলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, এখন এটাকে মেরামত করার জন্য আবার জাপানিদের আনতে হবে। সেটা শুধু বিপুল ব্যয় তাই নয়, সময় সাপেক্ষ। কিন্তু যখনই কনস্ট্রাকশন প্রক্রিয়াটা চলছিল, তখন যদি আমাদের ইঞ্জিনিয়াররা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতেন, তাহলে আজকে মেরামতের কাজটা তারা করতে পারতেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথাগুলো, এবং অনেকগুলো প্রশ্ন হয়তো সমাধানের দিকে এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে। আপনার সাথে আমরাও চাই যে আমাদের দেশ স্বাভাবিক সুন্দর পরিস্থিতিতে সামনের দিকে এগিয়ে যাক। অনেক ধন্যবাদ আপনার জন্য। পাঠক সমাবেশের পক্ষ থেকে এই উপহার রয়েছে, বই উপহার। আপনি বই পড়তে ভালোবাসেন আমরা জানি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আজকের এই আয়োজন থেকে আবারও এ কথাটাই বলতে চাই যে আমরা সকলে প্রত্যাশা করছি, প্রার্থনা করছি যে আমাদের দেশমাতৃকা, আমাদের বাংলাদেশ আবার সুন্দর স্বাভাবিক পরিস্থিতিতে সামনের দিকে দুরন্ত গতিতে এগিয়ে যাবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই আশা রেখে শেষ করছি। বিদায়।